12 নম্বর অঙ্কটা আজকে শুরু করব। তো আজকে শিখবো কিভাবে গ্রুপ ডেটা থেকে স্কিলেস কার্ডসিস মোমেন্ট বের করা হয়। ঠিক আছে, গত ক্লাসে আমরা শিখছি আনগ্রুপ ডেটা অর্থাৎ শুধু এক্স এর ভ্যালু, তো ওখান থেকে মোমেন্ট বের করা শিখছি এবং সেই মোমেন্টের ভিত্তিতে আমরা স্কিউনেস এবং কার্ডসিস বের করা শিখছি। আজকে শিখবো গ্রুপ ডেটার বেলায় কিভাবে মোমেন্ট বের করা হয় এবং মোমেন্ট থেকে কিভাবে স্কিউনেস এবং কার্ডসিস বের করা হয়। তো প্রথমেই দেখো যে আমাদের বসে 4টা মোমেন্ট বের করতে এবং বেটা 1 এবং বেটা 2 বের করতে বলছে। এখন এখানে বলা নাই কোন মোমেন্ট বের করতে হবে, সেন্ট্রাল মোমেন্ট নাকি র মোমেন্ট। যদি স্কিউনেস এবং কার্ডসিস বের করতে বলছে তো এই জন্য আমাকে আগে সেন্ট্রাল মোমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি যদি র মোমেন্ট করি তাহলে আবার জানলা হলে র মোমেন্টকে সেন্ট্রাল মোমেন্টে কনভার্ট করে তারপরে আবার আমাকে স্কিউনেস কার্ডসিস বের করতে হবে। এই জন্য আমরা সরাসরি কি করব, সেন্ট্রাল মোমেন্ট আগে বের করব এবং সেখান থেকে আমরা স্কিউনেস এবং কার্ডসিস। তো এক্স এর ভ্যালু গুলো আমরা তুললাম, এক্স এর ভ্যালু গুলো আর ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি গুলো এই ফ্রিকোয়েন্সি থাকার কারণে আমরা বলতেছিলাম যে এটা গ্রুপ ডেটা। এরপর আমরা এক্স এর সাথে এফ এর গুণ দিব, এফ এক্স হবে, এফ এক্স এর ভ্যালু 0, 10, 30, এরপরে 60, 100, 100, 90, 70, 40। ঠিক আছে, এই সবগুলো ফ্রিকোয়েন্সির মানকে আমরা যোগ করব, তাহলে পাবো টোটাল এন এর মান এবং এই সবগুলো এফএক্স যোগ করব পাবো সামেশন এফএক্স এর। তো আমাদের যেহেতু আমরা সেন্ট্রাল মুভমেন্ট করতেছি আমাদের এখন কাজ হবে কি, কাজ হবে অ্যাকচুয়াল মিন বের করা। অ্যাকচুয়াল মিন না বের করে আমরা সেন্ট্রাল মুভমেন্ট করতে পারবো না, এই জন্য আমরা অ্যাকচুয়াল মিন আগে বের করলাম। আর অ্যাকচুয়াল মিন বের করার নিয়ম কি, এই এফএক্স কে এন দ্বারা ভাগ করতে হবে, তাহলে অ্যাকচুয়াল মিন বের হবে। তাহলে আমার অ্যাকচুয়াল মিন আসছে 4। ঠিক আছে, এখন আমার কাজ কি, এই যার যার এক্স এর ভ্যালু থেকে এই অ্যাকচুয়াল মিনটাকে বাদ দিতে হবে। যার যার মেন ভ্যালু থেকে আমার অ্যাকচুয়াল মিনটা বাদ দিতে হবে র মুভমেন্ট করার জন্য, সেন্ট্রাল মুভমেন্ট করার জন্য। তাহলে 0 থেকে 4 বাদ দিবা, -4 আসবে। 1 থেকে 4 বাদ দিবা, -3 আসবে। 2 থেকে 4 বাদ দিবা, -2 আসবে। এভাবে আমরা এক্স এর সবগুলো ভ্যালু থেকে প্রতিবার 4 করে বিয়োগ করলে আমাদের এক্স মাইনাস এক্স বারের মান বের হবে। ঠিক আছে, এখন যদি ফ্রিকোয়েন্সি না থাকতো তাহলে এটার স্কোয়ার করতাম, কিউব করতাম, 4 করতাম, তাহলে আমার কাজ হয়ে যেত। কিন্তু আমার এখন আবার ফ্রিকোয়েন্সি আছে, এই জন্য এই ভ্যালুটার সাথে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে। -4 এর সাথে 5 গুণ করব, হবে -20। -3 এর সাথে 10 যোগ গুণ করব, হবে -30। আবার -2 এর সাথে 15 গুণ করব, -30 আসবে। -1 এর সাথে 20 গুণ করব, -20 আসবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতেছি, এক্স মাইনাস এক্স বারের সাথে এফ গুণ করে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার বের করব এবং অলওয়েজ এই ভ্যালুটার রেজাল্টটা 0 হবে। যেহেতু আমরা এটা দিয়ে কি করব, ফার্স্ট সেন্টার মোমেন্ট করব, আর আমরা জানি ফার্স্ট সেন্টার মোমেন্টের ভ্যালু অলওয়েজ 0 হয়। 0 হওয়ার কারণ এইটা হিসাব করে 0 আসলে 0 কে যাই দিয়ে ভাগ করি না কেন আমার রেজাল্টটা 0 আসবে। ঠিক আছে, সবাই এইটার যোগফলটা আগে নামায় নেবা। যদি দেখো যে 0 হয়েছে তার মানে এখানে আমার সবকিছু বসানো ঠিক আছে, পরে বাকি কাজগুলো করবো। ঠিক আছে, এখানে এমন হলো যে এইটাই 0 হলো না, তাহলে কিন্তু বাকিগুলোর মধ্যেও কোনো না কোনো ভুল থাকার কারণে ওগুলো ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা আগে কনফার্ম করে নেবে যে 0 হয়। 0 হলে ঠিক আছে, বাকিগুলো কাজ করবে। তো এফ ইন্টু এক্স মাইনাস এক্স এই ভ্যালুটার সাথে তুমি যদি আবার এটা গুণ করো তাহলে তুমি এফ ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার পাবা। ঠিক আছে, অথবা অনেকে এভাবে করে, প্রথমে 4 এর স্কয়ার করে, 4 এর স্কয়ার করলে 16, 5 16 কত 80, এভাবে 80 বসানো যাবে। আপনি যদি এইভাবে করতে চান তাহলে আর স্কয়ার করার প্রয়োজন নাই, এটাকে যেই
রেজাল্ট এখানে বের করে রাখছো, এই রেজাল্টের সাথে তুমি পুনরায় আবার এটা গুণ দিলে এটা আমরা ফেরত পাবো। আবার এই যেটা বের হলো, এই বের হওয়া মানের সাথে তুমি আবার এটা গুণ করো, তাহলে তুমি f ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল কিউব পাবে। অথবা অনেকে এরকম করে যে 4-এর আগে কিউব করে, ঠিক আছে, 4-এর কিউব করে তারপরে f এর সাথে গুণ দেয়, সেখানেও এই 320 আসে। ঠিক আছে, তারপরে চতুর্থটা যখন করবা কিভাবে করবা, এই তৃতীয় যে রেজাল্টটা বের হলো তার সাথে তুমি এটা গুণ দিলে বের হবে। ঠিক আছে, এই জন্য একটু সাবধানে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু একটার সাহায্যে নিয়ে আর একটা বের করতেছো, একটা ভুল হয়ে গেলে কিন্তু বাকি তিনটা অটোমেটিক ভুল হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু সাবধানে করতে হবে, এবং কখন মাইনাস কখন প্লাস হবে একটু খেয়াল রাখতে হবে। যখন পাওয়ার গুলো বেজোর হয় তখন যার আগে মাইনাস ছিল এখানে, তার আগে কিন্তু মাইনাস হচ্ছে। এখন পাওয়ার বেজোর বলতে 1, 3, 5, 7, 9 এগুলো যদি হয়, মাইনাসের গুলো অলওয়েজ মাইনাসই হবে। আর পাওয়ার যদি জোর হয়, যেখানে 2, 4, 6 যাই হোক না কেন পাওয়ার, মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার এটা পেলাম 0, এটা পেলাম 500, এটা পেলাম 0, আর এটা পেলাম 4700। এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট করা, এবং তার জন্য এই প্রত্যেকটা যোগফলকে আমরা n দ্বারা ভাগ করব, তাহলে আমরা সেন্ট্রাল মোমেন্ট পাবো। প্রথমত তাই করছি, দেখুন 0-কে 125 ছিল n এর মান, ভাগ করছি 0 আসছে, 500, এই যে 500, এই 500-কে আমরা 120 দ্বারা ভাগ করছি, হয়েছে 4। 0-কে 120 দ্বারা ভাগ করে হয়েছে 0, আর হচ্ছে 4700-কে 120 দ্বারা ভাগ করে আমাদের মান আসলো 37.6। এগুলো বের হলো সেন্ট্রাল মোমেন্ট। এখন আমরা সেন্ট্রাল মোমেন্ট থেকে স্কিউনেস এবং কার্টেসিস। স্কিউনেস সূত্রটা কি? থার্ড সেন্ট্রাল মোমেন্টের স্কয়ার ডিভাইডেড বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কিউব। তাহলে থার্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 0, এর স্কয়ার করলে 0 হবে, আর সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট 4, 4 এর স্কয়ার করলে 16 হবে। তাহলে 0-কে 16 দ্বারা ভাগ করলে 0ই আসতেছে। ঠিক আছে, আর কার্টোসিসের বেলায় ফোর্থ সেন্ট্রাল মোমেন্টকে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট 37.6, আর আমাদের সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 4, তাহলে উপরে 37.6 আর নিচে 16, ভাগ করলে আসবে 2.35। ঠিক আছে, আজকে আমরা শিখলাম যে গ্রুপ ডেটায় ফ্রিকোয়েন্সি থাকার কারণে কিভাবে মুভমেন্ট এবং স্কিউনেস কার্টেসিস। ওই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, খালি টাইম অ্যামাউন্টটা ভিন্ন, এবং অঙ্কটা করাও আছে, সলিউশন দিয়ে দিব গ্রুপে, নিয়ে নিই। এটার আমি করলাম না, কারণ জাস্ট খালি এখানে স্কিউনেস আর কার্টেসিস বের করতে হয়েছে। ঠিক আছে, তো মোমেন্ট ছাড়া তার স্কিউনেস কার্টেসিস বের করতে পারবে না। শুধু যদি স্কিউনেস বের করতে বলতো, তাহলে আবার তোমার মন যেটা চাই এটাই করতে পারতা। তুমি কোয়ার্টাইল বেসিসে করতে পারতা, বাউলি মেথড, ক্যালি মেথড, এরপরে কালপিয়ারসন মেথড। ঠিক আছে, এরকম কয়েকটা মেথড শিখে আসছি আমরা আগে, সিগমা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে তোমার মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে, কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইল, এই বেসিসে আমরা কিছু অঙ্ক করে আসছি না ফার্স্টের দিক দিয়ে, ওইভাবে এগুলা করা যাবে, শুধু যদি স্কিউনেস চায়। কিন্তু মাথায় রাখবা, যদি প্রশ্নে স্কিউনেস কার্টেসিস দুইটাই চায়, অথবা শুধু কার্টেসিস চায়, অবশ্যই তোমার মোমেন্ট লাগবে। মোমেন্ট ছাড়া তুমি কার্টেসিস বের করতে পারবে না। ঠিক আছে, এবং সেই মোমেন্টটা কোনটা? সেন্ট্রাল মোমেন্ট হইতে হবে, আদারওয়াইজ তুমি কার্টেসিস বের করতে পারবে না। কিন্তু স্কিউনেস তুমি যে কোনো ওয়েতে তুমি করতে পারবা, যদি কার্টেসিসটা না চায়। তখন কোনো মেথড উল্লেখ না থাকে, তুমি তোমার মতো যেটা ইচ্ছে ওটা দিয়ে করতে পারবে। এটা আমি বললাম না, কারণ এটা আর ওইটা সেম অঙ্ক ছিল। তারপরে আমরা পরেরটাও নিজেরা পারবো একটু বুঝাই দিই। এগুলো পারবো কিভাবে বলতেছি, কারণ আমরা 17 নম্বর অঙ্কটা করলেই
এখানকার এই সবগুলো এই তিনটাই হয়ে যাবে। এখানকার তিনটা। আর 13 নাম্বার অঙ্কটা হলো একেবারে 12 যেভাবে করছি সেম টু সেম ওইভাবে করবো। 17 নাম্বারের অঙ্কে যা ছিল এখানে তাই আছে, রিটার্নার আমরা এখানে দেখবো না কি চাইছে, ক্যালকুলেশন করতেছিলাম স্ক্রিনে জাস্ট চাইছে। আমরা 17 এক যেভাবে করবো একদম সেম টু সেম আমরা এখানেও এই অঙ্কটা এইভাবেই করবো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এখানেও করব, find out the appropriate methods of skewness from the following data। এখান থেকে উপযুক্ত স্কিউনেস বের করতে বলছি। স্কিউনেস বের করার নিয়ম আমরা কয়েকটা শিখছি। প্রথমে শিখছি কার্ল পিয়ারসন মেথড। কার্ল পিয়ারসন মেথডে আমাদের দুইটা সূত্র ছিল, একটা ছিল মিন মিডিয়ান, একটা ছিল হচ্ছে কি মিন এবং মুড এবং সিগমা সাহায্য নিয়ে। কার্ল পিয়ারসনের সেকেন্ড সূত্রটা ছিল হচ্ছে মিন মিডিয়ান এবং সিগমা সাহায্য নিয়ে। ঠিক আছে, তো আমি কার্ল পিয়ারসনের সূত্র দিয়ে এটা করতে পারবো না। কেন পারবো না? কারণ খেয়াল করে দেখো, কার্ল পিয়ারসনের সূত্র করতে গেলে কিন্তু অবশ্যই মিনের ভ্যালু লাগবে। কার্ল পিয়ারসনের যে দুইটা সূত্র আছে, দুইটা সূত্রের মধ্যে কিন্তু মিন লাগে। ঠিক আছে, এখন তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলার কারণে তুমি এখান থেকে কি করতে পারবে না, মিন বের করতে পারবে না। কেন বের করতে পারবে না? কারণ এটা হলো ওপেন ইট ক্লাস, বিলো 20 লেখা এবং 50 লেখা, অর্থাৎ 20-এর নিচে কত আছে সেটা তুমি বলতে পারবে না, 50-এর উপরে কত আছে সেটা তুমি বলতে পারবে না। এই জন্য তুমি এখান থেকে মিড ভ্যালুটাও বের করতে পারবে না। মিড ভ্যালু বের করি কিভাবে আমরা? এই যে যেমন এটার মিড ভ্যালু যদি বের করতে চাই তাহলে 22.5 হবে, 25 আর 30-এর মাঝখানে কে আছে 26.5, 27.5 আছে, 30 আর 35 দুইটা যোগ করে অর্ধেক করলে মিড ভ্যালু পাবে। এভাবে প্রত্যেকটারই মিড ভ্যালু অর্থাৎ এক্স বের করা সম্ভব, কিন্তু প্রথমটা এবং শেষেরটা কিন্তু এক্স বের করা সম্ভব না। এই জন্য আমি চাইলেই এই অঙ্কটা কার্ল পিয়ারসন অফ স্কিউনেস করতে পারতেছি না। তারপর আমাদের বাকি রইল কে ক্যালি এন্ড বাউলি। ক্যালি এবং বাউলি ওদের দুইজনেরটাই করতে পারবো, যে কোনো একজনেরটা করলেই হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে লিখছি কি সেম অ্যাজ প্রবলেম 17-2। 17-2-তে বাউলিতে অঙ্ক করা আছে, আমি একটু পরে দেখি কিভাবে বাউলির অঙ্ক করে। ঠিক আছে, ওইটা ফলো করলে এটা পেরে যাবে। বাউলির অঙ্ক করতে হলে তোমাকে কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 এবং মিডিয়ান এই তিনটা জিনিস বের করতে হবে এখান থেকে, এবং সেটা বের করো আমরা এখানে শিখাবো। লাস্ট হচ্ছে 16। এখানে এই চিহ্নটার নাম হচ্ছে গামা। ঠিক আছে, গামা 1 এবং গামা 2। গামা বের করতে হলে তোমাকে অবশ্যই আগে স্কিউনেস এবং কার্ডসিস বের করতে হবে। ঠিক আছে, এটাই হলো সর্বোচ্চ মানে লেভেল, এরপরে আর কিছু চায় না। এটা হলো আলফা এবং গামা এবং গামা 1 এবং গামা 2, অনেকটা ওয়াইয়ের মতো চিহ্নটা। তোমাকে এটা বের করতে হলে কি করতে হবে? আগে এই তথ্যের ভিত্তিতে তোমাকে আগে স্কিউনেস বের করতে হবে, কার্ডসিস বের করতে হবে। ঠিক আছে, স্কিউনেস কার্ডসিস দুইটা বের করাই শিখাইছি আমরা। স্কিউনেস কার্ডসিস বের করতে গেলে প্রথমত কি লাগবে? তোমার প্রথম লাগবে হলো মোমেন্ট। এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম তোমাকে মোমেন্ট বের করতে হবে। ঠিক আছে, সেন্ট্রাল। সেকেন্ড কাজ হলো স্কিউনেস করা, কার্ডসিস করা। তারপরে তোমার এই সূত্রে অ্যাপ্লাই করে আমি গামা বের করব। ঠিক আছে, গামা সূত্র কি রুট বেটা 1, অর্থাৎ স্কিউনেস এর ভ্যালু যেটা বের করবে তোমরা ক্যালকুলেট করে এটা এখানে বসাবা, রেজাল্ট বের হবে। আর গামা 2 পাওয়া কিভাবে? কার্টেসিস থেকে যখন 3 বাদ দিবা, 3টা মনে রাখতে হবে, কার্টেসিস থেকে 3 মাইনাস করলে গামা 2 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা রেজাল্ট। তোমার কাজকে আমি আবার বলি অঙ্কটা করার জন্য, যেহেতু এখানে সূত্রের মধ্যে দেখতেছি যে বেটা 1 বেটা 2 লাগবে, বেটা 1 বেটা 2 তুমি কি স্ক্রিনে কি বলে মোমেন্ট ছাড়া কি পারবা? পারবা না। মোমেন্ট আগে বের করো, মোমেন্ট করে স্ক্রিনে স্ট্র্যাটেজিস করে তারপরে এই কাজটা করতে হবে। এই 17 নাম্বার অঙ্কটাই আমরা শিখবো কিভাবে উপরে যেগুলো বললাম ওগুলো কিভাবে বের করবো। এই 17-এর মধ্যে অনেক কিছুই আছে। এখানে আছে পিয়ারসন মেথডের সূত্র, আছে বাউলি মেথড, আছে ক্যালি মেথডের অঙ্কের সমাধান, এবং আমরা চাইলে এটাকে আমাদের শীটে যেটা ছিল, শীটে যখন আমরা দিছি মেন শীটে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হলো 4 নম্বরে র মুভমেন্ট এবং সেন্ট্রাল মুভমেন্ট দুইটাই আলাদা আলাদা
করতে বলছিল। যদি সুযোগ পাই তাহলে আমরা এটাও দেখাই দিব। আমরা আগে এখানে যে 3টা রিকোয়ারমেন্ট আছে সেটা আগে শেষ করে নিই। ঠিক আছে, আমরা 3টা মেথড এখন গ্রুপ ডেটায় কিভাবে ইউনিস কার্টোসিস মুভমেন্ট বের করতে হয় সেটা বের করব। অবশ্যই এখানে কার্টোসিস চাই না, সব 3টা রিকোয়ারমেন্টই ইউনিস চাইছে। ঠিক আছে, তো আসি, বলতেছে টেবিল ফর ইনকাম অফ 79 পারসন আর গিভেন। 79 জন পার্সনের আমাদের কি দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে। তাহলে এই যে 200 থেকে 300 আয় করে, 300 থেকে 400 টাকা কেউ আয় করে, আবার 400 থেকে 500 টাকা কেউ আয় করে, এরকম ভাবে আয় দেওয়া আছে। এবং কত টাকা কতজন আয় করে সেটাও দেওয়া আছে। এখানে যোগ করলে 79 হবে সবগুলো, 3, 10, 15, 25, 18, 12, 7 এবং 4, এগুলো সব যোগ করলে তুমি n এর মান 79 পাবে। ঠিক আছে, ক্যালকুলেট স্কিউনেস ফ্রম দ্য গিভেন ডাটা। অর্থাৎ এখানে যে ডাটা আছে সেই ডেটার ভিতরে তোমাকে স্কিউনেস করতে বলতে পারে, এভাবে থাকতে পারে কোশ্চেনটা। তখন তোমার ইচ্ছা তুমি মোমেন্ট থেকেও করতে পারো, তারপরে ক্যালি থেকে করতে পারো, বাউলি থেকে করতে পারো। ঠিক আছে, তুমি যেভাবে মন চায় এভাবে করতে পারো, তোমাকে এখানে নির্ধারণ করে দেয় না তোমার কোন ডাটা করতে হবে। এরকম হলে আমাদের জন্য বেস্ট হলো করা ক্যালিটা ইউজ করাই ভালো হবে। ঠিক আছে, যদি ক্লাস, এই ক্লাস যদি না থাকে তাহলে তুমি আর ওই ঝামেলা দেওয়ার দরকার নেই। ক্লাস না থাকলে আমরা তো শিখালাম 13 নাম্বার অঙ্কের মধ্যে। এখানে ছিল হচ্ছে এক্স আর এখানে ছিল হলো এফ, ক্লাস ছিল না। ক্লাস না থাকলে আমরা ওই নিয়মে মুভমেন্ট করে মুভমেন্ট থেকে স্কিউনেস কার্ড। আর যদি এরকম ক্লাস আকারে থাকে সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়, অঙ্ক সুবিধা করতে সুবিধা হয়। কোন মেথডে স্কিউনেস করবো আমরা, পিয়ারসন মেথড। পিয়ারসনটাই বেশি ইউজ করা হয়, কারণ এখানে আলাদা কোনো নিয়ম নাই যে তোমাকে এটাই করতে হবে। শুধুমাত্র তোমাকে যদি ইন্ডিকেট করে দেয় যে এটা করতে হবে তাহলে তোমার ওইটা করতে হবে। আর যদি এভাবে শুধু বলে যে ক্যালকুলেট স্কিউনেস ফ্রম দ্য গিভেন ডাটা, তখন তুমি তোমার মতো যেটা দিয়ে করা যাবে সেটা দিয়ে তুমি করতে পারবে। ক্যালকুলেট দ্য Pearson measures of skewness. Pearson measures of skewness on the basis on mean, mode and standard deviation. এভাবে প্রশ্ন করতে পারে। পিয়ারসন মেথডে করো, যেখানে কিনা পিয়ারসনের তো আবার দুইটা ফর্মুলা, এখানে শুধু বলছে মিন, মোড এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দিয়ে করতে, এবং সেখান থেকে কমেন্ট দিতে বলছে। কমেন্ট অন দ্য রেজাল্ট বলতে পারে, নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন বলতে পারে, অথবা বলতে পারে প্রেজেন্ট দ্য ফলোইং টেবিল ইন দ্য ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনের মাধ্যমে দেখাতে হবে। স্কিউনেস করে আমরা কমেন্ট করি, কমেন্টের পরে একটা চিত্র আঁকছিলাম গত ক্লাসে, সেই চিত্রটা আমাকে দিতে বলছে। তো যেহেতু আমরা পিয়ারসন মেথডে স্কিউনেস করব, তো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমেই আমাকে করতে হবে মিন করতে হবে, মিন, মোড আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে। ফার্স্ট কাজ হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, মিন, মোড আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এর জন্য আমরা প্রথমে একটা ছক করলাম। তো প্রথমে আমরা লিখলাম ইনকাম গুলো, এই ইনকামের মিড ভ্যালু বের করলাম। মিড ভ্যালু বের করার নিয়ম কি, 200 এবং 300 যোগ করে হয় 500, 500 হাফ হচ্ছে 250, এখানে 700, 700 হাফ হচ্ছে 350। এভাবে আমরা মিড ভ্যালু গুলো আগে বের করলাম। ঠিক আছে, এরপরে নাম্বার অফ পার্সন গুলো বসালাম। আমাদের এই মানগুলো অনেক বড়, যখন এগুলো গুণ করবো, স্কোয়ার করবো, আরো বড় হয়ে যাবে। এই জন্য এইটাকে আমরা একটু শর্টকাট মেথড নিয়ে গেলাম, এটাকে ডিতে কনভার্ট করলাম, তাহলে এই মানটা ছোট হয়ে যাবে। শর্টকাট মেথডে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা করব, এই ভ্যালুটা বড় হওয়ার কারণে। বড় হলে হিসাব করতে সমস্যা হয়। তো এটাকে শর্ট করার নিয়মটা কি ছিল মনে আছে, যে কোনো একটা ভ্যালুকে আমার এখান থেকে এ ধরতে হয়, এখানকার যে কোনো একটা ভ্যালুকে এ ধরতে হয়। তো আমরা সচরাচর মাঝখান থেকে এ ধরি, তাহলে এটা যদি এ হয়, এর বরাবর হলে 0 হবে, তার উপরের গুলো -1, -2, -3 এরকম যতগুলো থাকবে বাড়তে থাকবে, আর শূন্যের নিচে যারা আছে সবাই 1, 2, 3 এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা কেন হয় এরকম, ওই যখন আমরা এই ফরম্যাটে ডিটা বের করি তখন হলে সেটাই হয়। একটু যদি আমরা উদাহরণ দেখি, 250, যেখানে এক্স দরকার না, 250 এক্স, এ দরকার, এই কোনটাকে ধরছি আমরা 550 কে ধরছি। 250 থেকে তুমি যখন 550 বাদ দিবা,
থাকবে -300। এই -300 কে সি মিনস ক্লাস ইন্টারভ্যাল দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 100 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটি দেখো ডিফারেন্স 100, দেখো -3 আসছে, ঠিক আছে। অর্থাৎ এরকম যদি আমরা হিসাব করি তাহলে অলওয়েজ এই জিনিসটাই আসবে। এই জন্য আর অনেক সময় ডিরেক্ট আমরা বসাই দেবো, ওইদিকে না থাকে, মানে এইদিকে বিয়োগ না করে ডিরেক্ট বসাই দেবো। এ ধরি তার বরাবর 0, তার উপরে গুলো নিচের গুলো 1 করবে, কথা থাকবে অসুবিধা। তারপরে এফ আর ডি গুড করছে, 3 3 9, এটা 20, 25, 18, 1, 7 7 14, 3 12, এই হলো -16 হচ্ছে এফ এক্স। এই এফ এক্স এর মানকে এন দ্বারা ভাগ করব। ভাগ করার পর যেহেতু শর্টকাট মেথড করতেছি, এই জন্য শ্রেণী ব্যবধান দিয়ে আবার গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে আমরা ভাগ করছি, সূত্রের মধ্যে গুণ দিতে হবে। গুণ দিয়ে আমরা যেটা এ ধরছিলাম ওটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সূত্রের দিকে একটু তাকাই, নিচে আমরা অ্যাজিউম মিন ধরছি 550 এটাকে, এর মান বসালাম 550, সামেশন এফ ডি কত 168, এন কত 79, শ্রেণী ব্যবধান 100, 5.7%। এই এতটুকু ঘর দিয়ে আমরা প্রথমে মিন দেখব। এখন করবো স্ট্যান্ডার্ড ডিভিশন, এবং স্ট্যান্ডার্ড ডিভিশন করার জন্য আমার সাহায্য নিতে হবে এফ টি স্কোয়ার লাইন। অনেকে এটার স্কোয়ার করে, এটার স্কোয়ার কিন্তু না, এটার স্কোয়ার হলে এখানে লেখা হতো এফ স্কোয়ার এফ ডি স্কোয়ার বা এফ ডি হোল স্কোয়ার। অনেকে ভুল করবে, এটার স্কোয়ার করবে, খেয়াল রাখতে হবে এটার স্কোয়ার কিন্তু হবে না, হবে এইটার সাথে ডি এর গুণ, কারণ এফ ডির সাথে ডি গুণ করলে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, আর এফ এর জায়গায় এফ থাকবে। 3 নং 27, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 20 আর 20 2 গুণ করলে 40, এভাবে গুণ করে আমরা 168 বের করি। এই মানটা আমার কিসের জন্য লাগবে? স্ট্যান্ডার্ড ডিভিশন। আমি স্ট্যান্ডার্ড ডিভিশন কিভাবে পাই? এই এফ ডি স্কোয়ার কে এন দ্বারা ভাগ করি, মাইনাস করি, এফ ডি কে এটা দ্বারা ভাগ করে হোল স্কোয়ার করি, দুইটা মাইনাসের ভ্যালুকে রুট করার পরে শ্রেণী ব্যবধান দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডিভিশন। এই যে নিচের দিকে তাকাও, স্ট্যান্ডার্ড ডিভিশন সামেশন এফ টি স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার, রুটের বাইরে কিন্তু সি। অনেকেই কি করে এই রুট একবারে দিয়ে দেয়, পুরোটা দিয়ে দেয়, এটা কিন্তু হবে না, রুটের বাইরে সি। তুমি যদি ঝামেলা মনে করো সিটা যদি না আগে বসাও তাহলে তোমার জন্য আরো সুবিধা হয়, সিটাকে আগে বসায় তারপরে রুট দিয়ে করলেও তাহলে আর ওই ভুল হওয়ার পসিবিলিটি থাকে না, সিটা আগেও দেওয়া যাবে যেহেতু গুণ অবস্থায় আছে। অর্থাৎ এই পুরো রেজাল্টটা বের হওয়ার পরে আমি তাকে 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে আমার 144.41 আসে। এখন আমার শুধু বাকি কি মোমেন্ট বের করা, সরি মুড বের করা। তো মুড সম্পর্কে আমরা কি জানি, এইটা এই ঘরটা এবং এই ঘরটা হলেই হয়, আর কোনো ঘর লাগবে না, এই দুইটা ঘরের মাধ্যমে আমি মুডটা বের করে ফেলতে পারি। আমাদের মনে আছে সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মুড শিখছিলাম, মুড বের করার নিয়ম ছিল ফ্রিকোয়েন্সি যখন দেওয়া থাকবে তখন দেখতে হবে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কে, এখানকার সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কি। এখানে 25 হচ্ছে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এবং তার ক্লাসটা হচ্ছে 400 থেকে 500। আমরা এই কথাটা এখানে লিখছি, সিজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 250 which lies in the class 400 থেকে 500। এই 400 হলো আমাদের এল এর মান, সূত্রের মধ্যে এল লিখবো, এই এল এর মান হবে 400, আর সূত্রে সি লিখবো, সি, এই সি হলো এই জায়গাটার পার্থক্যটা কত, দুইজনের পার্থক্য হলো 100। আমরা দুটা মান পেয়ে গেলাম, এল এর মান এবং সি এর মান, ঠিক আছে। এল পেলাম, সি পেলাম, বসালাম এল আর সি। এখন লাগবে আমার শুধু ডেল্টা 1 সূত্র অনুযায়ী, আর ডেল্টা 2 লাগবে। ডেল্টা 1 মিনস হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ফ্রিকোয়েন্সিটা বাদ দিতে হবে, 250 থেকে 25 থেকে 10 বাদ দাও, 15 হবে। এই 15 হলো ডেল্টা 1, আর এই 15 25 থেকে 18 বাদ দিলে তুমি পাবা ডেল্টা 2। তাহলে এখানে হলো 7, ঠিক আছে। 15 15 যোগ 7, এখানকার যে ভ্যালু হবে তার সাথে 100 করে 400 অ্যাড করে দিলে তুমি মোট পেয়ে যাবে। মোট হলো 468.14, এই হলো মোটের। তো তোমার মিন, মোড এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন তিনটাই তুমি পেয়ে গেলা। এখন তুমি স্ক্রিনে ফর্মুলা ইউজ করবা।
স্কিউনেসের ফর্মুলা পিয়ারসনের মিন মাইনাস মুড বাই সিগমা। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 0.426। আমরা কমেন্ট দিব, যেহেতু আমরা আগেই কিন্তু বলতে পারবো এটা এই ডিস্ট্রিবিউশনটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। কারণ কি আমরা শিখছিলাম যখন মিনের মান বড় হয় মুডের চাইতে, মিডিয়ানের চাইতে, তখন এটা পজিটিভ ডিস্ট্রিবিউশন। দেখো 529 আর এটা 468, তাহলে বড় কি মিন, অবশ্যই রেজাল্টটা পজিটিভ আসবে, তাই আসছে। The nature of the distribution is positive because the skewness of the distribution is positive. So graphical presentation given. আমরা কি শিখছিলাম, যখন পজিটিভ স্কিউনেস আসবে তখন আমার বাম পাশের যতটুকু স্কিউড বা স্কিউড মানে এই ভূমি অক্ষের সাথে চাপানো, তার চেয়ে ডান পাশে স্কিউডটা একটু বেশি হয়। দেখো এখানকার এই ভ্যালুটার এই এত দূরত্বে এতটুকু চাপানো, কিন্তু এইখানে দেখছো এখানকার তুলনায় কিন্তু এখানে একটু চাপানো বেশি মনে হচ্ছে না? এই পাশে ডান পাশে একটু চাপানো বেশি। মনে রাখবো যখন পজিটিভ স্কিউনেস হবে তখন আমাদের বাম পাশের তুলনায় ডান পাশে একটু স্কিউ বেশি হবে, ভূমি অক্ষের সাথে একটু মিলে যাবে বেশি। ঠিক আছে, যেহেতু মিনের মান বড়, মিনের কে আমরা বড় রাখছি, মিডিয়ান মোড। আবার তুমি যদি উল্টা প্রকাশ করতে চাও, এটা আগে রাখতে পারো, এটা পরে রাখতে পারো, তখন চিহ্নটা ঘুরে যাবে, অর্থাৎ বড়টাকে ইন্ডিকেট করে কোনটা বড়। এই হলো আমাদের, তার ভিত্তিতে করলাম আমরা ক্যালি মেথডে, সরি পিয়ারসন মেথডে আমরা স্কিউনেস বের করা শিখব। এখন আমরা শিখবো বাউলি মেথডে কিভাবে স্কিউনেস করা হয়। এভাবে ডিরেক্ট বাউলি মেথড বলতে পারে, অথবা বলতে পারে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন কোয়ার্টাইল। কোয়ার্টাইলের উপর ভিত্তি করে এখন স্কিউনেস করবে। ঠিক আছে, তো আমাদের আর আলাদা ঘর করার প্রয়োজন নাই, এখানে যদি একটা ঘর করাই আছে, আমরা যদি শুধু এখানে একটা ঘর বাড়াইয়া দিই তাহলে হয়ে যাবে, সেটা হলো সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ঘরটা বাড়াইয়া দিলেই আর কোনো কিছু লাগবে না। ভুল হয়ে আছে, আমরা মানগুলো বসাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে পাই, এই 3 এর 3 লিখলাম, 3 আর 10 মিলে হবে 13, 3 আর 10 মিলে হবে 13, 13 আর হচ্ছে আমাদের 25 যোগ করলে হয় কত, 38 আর 14 যোগ করলে হবে আমাদের 46, এই তো নাকি? 46 আর 12 অ্যাড করলে হবে 50, 58, 58 আর 7 যোগ করলে হবে, আচ্ছা এখানে মনে একটু ভুল করছেন, কোনটা দেখো একটু, 79 হবে লাস্টেরটা, আর এটা হবে 75, কিন্তু এটা তো মিলবে না। দেখো তো একটু যোগ করে কি অভিযান ভুল করলাম, 10-এ 3-এর 3, 3 আর 10 13, 13 আর 25 30, 38, 38 আর 18 ও 56, 56, 68 আর 7 85, তো ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা কোয়ার্টাইল বের করবো, ডিসাইল বের করবো। তো আমার অঙ্ক করার সুবিধার্থে আমি টেবিলটা ওই পাশে নিয়ে নেই, বারবার এই পেজে আসতে হবে। ঠিক আছে, আমি টেবিলটাকে এখানে এনে নিলাম, এবং এই ঘরগুলো আমার প্রয়োজন নাই, আমি কমায় নিই এখান থেকে, আমাদের এগুলো দরকার নাই, আমাদের এই 3টা ঘর থাকলেই হলো। ঠিক আছে, এই 3টা ঘরের ভিত্তিতে আমরা এগুলো করে ফেলবো, ঘর তো আমরা আগে করে রাখছি। তো আমাদের কোয়ার্টাইল বের করতে হবে আগে, কোয়ার্টাইল 1 আমরা আগে সূত্র রেখে নিচ্ছি, যে বাউলির সূত্র কমপ্লিট করতে হলে আমাদের থার্ড কোয়ার্টাইল লাগবে এবং ফার্স্ট কোয়ার্টাইল লাগবে, মিডিয়ান, 3টা ভ্যালু ছাড়া আমি কোয়ার্টাইল বের করতে পারবো না, মানে কি বলে স্কিউনেস বের করতে পারবো না বাউলি মেথডে। তো আমাদের লোকেশন কিভাবে বের করতে হয় মনে আছে, n/4, যেহেতু কোয়ার্টাইল
and 79 তাকে 4 দ্বারা ভাগ করলে আসতেছে আমার 19.75। তাহলে এই 19.75 এখানে খুঁজবা সিএফ এর ঘরে এই যে এখানে আছে 38 এর ভিতরে 19.75 আছে নাকি, এবং তার ক্লাসটা কত 400 থেকে 500। এই কথাটাই লিখলাম Q1 লাইস ইন দ্য ক্লাস 400 থেকে 500। তাহলে এল এর মান হচ্ছে 400, সি এর মান ওই আগের মতোই 100 বসবে, বসালাম 400 100। এরপরে আমাদের লাগবে n/4 এর মান কত বের করছি আমরা 19.75 এটা বসালাম, এবং 19.75 যেই ক্লাসটার মধ্যে ছিল অর্থাৎ এই ক্লাসের মধ্যে এখানে ছিল তার আগের ভ্যালুটা তার থেকে বাদ দিতে হবে 13 আগের ভ্যালু, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 13 আমরা বাদ। আর নিচে বলবে কি ফ্রিকোয়েন্সি, কোন ঘরের ফ্রিকোয়েন্সি 400 থেকে 500 ফ্রিকোয়েন্সি, 400 থেকে 500 ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। ঠিক আছে, আমরা হিসাব করে পেলাম 427। ঠিক একইভাবে আমরা কোয়ার্টাইল 3 করব, কোয়ার্টাইল 3 লোকেশন বের করব 3n/4 দ্বারা, 379/4 59.25। এটা এখন খুঁজবে, এখানে খেয়াল করে দেখি এই যে 68, এই 68 এর ভিতরেই এই 59.25টা অবস্থান করছে। ধর ক্লাসটা কত 600 থেকে 700। তবে লিখলাম যে Q3 লাইস ইন দ্য ক্লাস 600 থেকে 700। তারপর আমরা ফর্মুলা ইউজ করে কাজ করে করছি। L হচ্ছে 600, শ্রেণী ব্যবধান 100, এটা n/3n/4 এর ভ্যালু 59.25, আর PCF ছিল কত এটার আগেরটা হচ্ছে 56, এবং এই ঘরের ফ্রিকোয়েন্সি ছিল 12। বসিয়ে আমরা 627.08 পেলাম। ঠিক আছে, এটা হলো কোয়ার্টাইল 3। এরপরে সেম ওয়েতে আমরা মিডিয়ান করব, অর্থাৎ এই যে মিডিয়ান কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টাইল বলে এগুলো প্রত্যেকটার কাজ সেম, লোকেশনে যে একটু সূত্রটা সামান্য চেঞ্জ করব, পরের অংশটা আবার সেম। তাহলে 79 কে 2 দ্বারা ভাগ করতে হবে মিডিয়ানের কারণে, মিডিয়ানের ফর্মুলা n/2, 39.5। এটা কোথায় আছে দেখো 39.5, এই যে 56 এর মধ্যে এটা আছে। প্লাস করতে 500 থেকে 600, ফ্রিকোয়েন্সি হলো 18। দেখো 18 বসাইছি, 500 থেকে 600, তার মানে 500 হলো এল এর মান, 100 শ্রেণী ব্যবধান 9.5, এবং তার আগে ছিল 38, হিসাব করে 508 পেলাম। এখন এই তিনটা মান অর্থাৎ 427, তারপরে 627 আর হলো 508, এই তিনটা ভ্যালু আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা রেজাল্ট বের করলাম 0.187। ঠিক আছে, এরপরে আমরা যাব সেকেন্ড যে মেথডটা, মানে থার্ড, অর্থাৎ পরবর্তীটা কি চাইছে ক্যালকুলেট ক্যালি কোএফিসিয়েন্ট অফ স্টিফনেস। ক্যালি কোএফিসিয়েন্ট অফ স্টিফনেস ক্যালি মেথডে করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসাইল বের করতে হবে। ক্যালির 3টা সূত্র, ডিসাইল বেসিসে 2টা, পার্সেন্টাইল বেসিসে 1টা। তো আমরা ডিসাইল বেসিসের এই সূত্রটাই অ্যাপ্লাই করব, এটা ইজি, জন্য এটা আমরা ইউজ করতেছি। সূত্র হলো D9 প্লাস D1 মাইনাস 2 মিডিয়ান বাই D9 মাইনাস D1। তোমাকে আগে D1 বা D9 বের করে নিতে হবে আগে, মিডিয়ান তো আমরা আগেই বের করছি, মিডিয়ান বারবার বের করার দরকার নেই, একবার বের করে রাখছি। শুধু তোমার কাজ হবে D1 এবং D9 বের করা। D9 বের করতে হলে 9n/10 লিখতে হবে, এটা পুরোটাই ফর্মুলা। এই 9 এর কারণে 9, ডিসাইডের কারণে 10, আর n আমরা গুণ করব তার সাথে, অর্থাৎ 10/9 অংশ কত এই ফ্রিকোয়েন্সি, 10/9 অংশ হলো 71.1। এই ক্লাস এটার মধ্যে আছে, অর্থাৎ 700 থেকে 800। তার ফ্রিকোয়েন্সি হলো 7, এই যে ফ্রিকোয়েন্সি 7 বসেছি, এটা হলো লোয়ার লিমিট, শ্রেণী ব্যবধান 100, 71.1, এবং তার আগে 800। ঠিক আছে, একইভাবে আমরা D1 করছি, D1 এর n/10 হয় সূত্র 7.9, এটা খুঁজে দেখলাম আমাদের 300 থেকে 400 এর মধ্যে পড়ছে। সেই হিসাবে আমরা D1 পেলাম, D9 পেলাম, আর মিডিয়ান তো আগে করে রাখছি। আমার অ্যান্সার হচ্ছে 0.19। এই হলো আমাদের। একই আমরা শিখলাম
গ্রুপ ডেটায় কিভাবে পিয়ারসন, তারপরে হচ্ছে বাউলি অ্যান্ড কি বলে ক্যালি মেথডে কিভাবে স্পিনেস বের করতে হয়। আমাদের পরের একটা রিকোয়ারমেন্ট যদি আমরা জানতে চাই সেটা ছিল হচ্ছে এখান থেকে আর একটা জিনিস কি চাইতে পারে মোমেন্ট বের করো, র মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট। ঠিক আছে, র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট আলাদা আলাদা বের করতে বলতে পারে। আমরা তো সূত্র আগে শিখে আসছি কিভাবে র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট করা লাগে। আমরা তোমরা যদি চাও তাহলে আমি ওটা করে দিতে পারি। এখানে আমি করবো র মোমেন্ট সেন্ট্রাল মোমেন্ট এটাই ফরম্যাটে করতে হবে। যেটা কি, এটা কোন মোমেন্ট, এটা ছিল হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। এইভাবে ছক করে একটা ঘর বেশি হবে কারণ ওখানে ক্লাসটা দিতে হবে। 1 2 3 4 5 6 7 8টা ঘর, তো 9টা ঘর, কারণ ক্লাসের একটা ঘর ছিল, এই ঘরটাও লাগবে। করে আমরা এই যে এই জাস্ট খালি এই দুইটা বের করো, আর কিছুই না, আর কিছু বের করতে হবে না। আমাকে এটাও বের করতে হবে না কারণ এটা তো আমরা মিন বের করেই রাখছি। শুধু জাস্ট এই যে সেন্ট্রাল মোমেন্ট এইভাবে করবো। আর র মোমেন্টের বেলায় কি, এইখানে শুধু জাস্ট এ হবে। এই যে যে জায়গায় এক্স বার দেখতেছো তোমরা, এই জায়গায় জাস্ট এ লাগাবা, বাকি সব কিছু সেট। এই ঘরটা হবে না। এই এই দুইটা ঘরের তখন প্রয়োজন নাই। এই দুইটা ঘর যখন র মোমেন্ট করবো, র মোমেন্টটা আমার তার এফএক্স কেন করছিলাম, এফএক্স করছিলাম অ্যাকচুয়াল মিন বের করার জন্য। ঠিক আছে, আমার এই পুরো ঘরের আর কোনো প্রয়োজন হবে না, এটা লাগবে। এটাতে কি হবে, এখানে এ এ এ আসবে। ঠিক আছে, তোমরা বাসায় ট্রাই করো, না পারলে আমি বলে দেবেন কিভাবে করতে হবে। এইটার সাথে তোমরা আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাড করলা যে এটা থেকে র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ওইগুলোও করবা, এখানে লেখা আছে কোনটা কার সাথে মিল। অ্যান্সার অবশ্যই এটা দেওয়া নাই, এটা দেওয়া আছে। 16-র অ্যান্সারটা নেই, 16-র করে আমাকে দেখাও, আমি বলে দেবো বাকিগুলোর অ্যান্সার দেওয়া আছে। আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে প্রবাবিলিটি ধরবো। প্রবাবিলিটি ধরে ম্যানেজমেন্টে যারা আছে থার্ড ইয়ার তাদের ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস করে আমরা ক্লোজ করে দেবো ক্লাস। ফার্স্ট চ্যাপ্টার যেটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু ওইটা গ্রাফিক্যাল কাজ, তো আসলে অনলাইনে ওই ক্লাসটা বোঝানো টাফ হয়ে যাবে। সব ম্যাক্সিমাম অঙ্ক গ্রাফে কাজ করতে হয়। আর আরেকটা চ্যাপ্টার আছে একেবারে লাস্টের দিক দিয়ে, টেস্টিং, হাইপোথিসিস টেস্ট। এই দুইটা জিনিস এটা অনলাইনে ধরে থেকে একটু সমস্যা হয়ে যাবে, কারণ তোমরা বুঝবে না, আমার শুধু সময় নষ্ট হবে। ওইটা ছাড়াও আমরা ফুল অ্যান্সার করতে পারবো, দুটো ছাড়া।